আকাশে এখন শুধু বারুদের গন্ধ নয়, ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গত কয়েক বছরে একের পর এক আঞ্চলিক ও কৌশলগত মিত্র হারিয়ে ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছেন, এমনই দাবি করা হয়েছে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, সিরিয়ায় বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়াই ছিল এই রাজনৈতিক অবক্ষয়ের সূচনা। এরপর ইসরায়েলি সামরিক অভিযানে একে একে দুর্বল হয়ে পড়ে ইরানের তথাকথিত রেজিস্ট্যান্স ফ্রন্ট, লেবাননের হিজবুল্লাহ কার্যত নিরস্ত্রীকরণের পথে, যা তেহরানের আঞ্চলিক প্রভাবের জন্য বড় ধাক্কা। তবে সাম্প্রতিক সবচেয়ে বড় কৌশলগত আঘাতটি আসে ভেনেজুয়েলা থেকে। দীর্ঘদিনের মিত্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে ইরানের ক্ষমতার বলয়ে তা গভীর উদ্বেগ সৃষ্টি করে। পশ্চিমা বিশ্লেষকদের মতে এটি খামেনির জন্য একটি সতর্কবার্তা, মিত্রতা কতটা ভঙ্গুর হতে পারে তার বাস্তব উদাহরণ। অভ্যন্তরীণ পরিস্থিতিও ইরানের জন্য স্বস্তিদায়ক নয়। ভয়াবহ অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই রাস্তায় গড়াচ্ছে। বিক্ষোভ, ধর্মঘট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বিস্তার শাসন ব্যবস্থার ভিতকে নাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। যদিও তেহরান বরাবরের মতো এসব আন্দোলনের পেছনে বিদেশি উস্কানির অভিযোগ তুলেছে। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরান নিজেদের বিজয়ী দাবি করলেও পশ্চিমা দেশগুলোর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা অভিযানের সাফল্যের সঙ্গে ইরান ইস্যুকে তুলনা করে যে হুঁশিয়ারি দিয়েছে তা তেহরানের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই সংকটে রাশিয়া ও চীনের নীরব ভূমিকা ইরানকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ফলে দেশটির কট্টরপন্থীরা এখন মনে করছেন, টিকে থাকতে হলে সামরিক শক্তি ও আত্মনির্ভর অর্থনীতির বিকল্প নেই। অন্যদিকে উদারপন্থী ও পশ্চিমামুখী রাজনৈতিক গোষ্ঠীগুলো বলছে, প্রকৃত বৈধতা আসতে হবে জনগণের ভোট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনি বিরোধী ব্যঙ্গ ও সমালোচনা বাড়ছে, যা শাসক গোষ্ঠীর প্রতি আস্থাহীনতারই প্রতিফলন। এই প্রেক্ষাপটে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নাম আবারও আলোচনায় এসেছে। তিনি নিজেকে সম্ভাব্য অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে তুলে ধরলেও যুক্তরাষ্ট্র আসলেই তাকে ক্ষমতায় দেখতে চায় কিনা সে প্রশ্ন এখনো অনিশ্চিত। ভেনেজুয়েলার অভিজ্ঞতা দেখাচ্ছে, ওয়াশিংটন অনেক সময় বিরোধী রাজনীতির বাইরেও বিকল্প শক্তির সন্ধান করে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি শাসন ব্যবস্থার পরিবর্তনের দ্বার প্রান্তে, নাকি এটি আরো এক দফা দীর্ঘস্থায়ী সংঘাত ও দমন নীতির সূচনা? ঋণের বোঝা কমাতে সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিমান লেনদেনের পথে এগোচ্ছে পাকিস্তান। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে বিদ্যমান ঋণ সমন্বয়ের একটি কৌশল নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রায় $200 কোটি ঋণের বিনিময়ে সৌদি আরবকে JF-17 যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এটিকে সামরিক সহযোগিতার সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় এবং সৌদি সরকার এর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে আলোচনা এমন এক সময়ে সামনে এলো যখন পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিরাপত্তা অঙ্গীকার নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে নতুন কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে চাইছে সৌদি আরব। সূত্রগুলোর তথ্য মতে আলোচনার মূল প্রস্তাব অনুযায়ী পাকিস্তানে উৎপাদিত JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহ করা হবে। একটি সূত্র জানায়, সম্ভাব্য চুক্তির মোট মূল্য প্রায় $400 কোটি। এর মধ্যে $200 কোটি বিদ্যমান সৌদি ঋণ রূপান্তর করা হতে পারে এবং বাকি $200 কোটি ব্যয় হবে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহে। গত সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে বলা হয় এক দেশের উপর হামলাকে উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই চুক্তি কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে নতুন মাত্রা দেয়। চলতি সপ্তাহে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সৌদি আরব
সফর করেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ও সামরিক বিশ্লেষক আমির মাসুদ বলেন, আন্তর্জাতিক বাজারে যে F-17 যুদ্ধবিমান ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। এটি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। পাকিস্তানের দাবি, গত বছর ভারতের সঙ্গে সংঘর্ষে এই বিমান ব্যবহার করা হয়েছিল। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। 2018 সালে রিয়াদ ইসলামাবাদকে $600 কোটি সহায়তা প্যাকেজ দেয়, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আমানত ও তেল সরবরাহ অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে একাধিকবার আমানতের মেয়াদ বাড়িয়ে পাকিস্তানকে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় সহায়তা করেছে সৌদি আরব। বর্তমানে পাকিস্তান $700 কোটি IMF কর্মসূচির আওতায় রয়েছে। দেশটির নেতৃত্ব আশা করছে, প্রতিরক্ষা শিল্পের রপ্তানি বাড়াতে পারলে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্র রপ্তানিতে জোর দিয়েছে ইসলামাবাদ। লিবিয়ার একটি পক্ষের সঙ্গে $400 কোটি বেশি মূল্যের অস্ত্র চুক্তি, বাংলাদেশ সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা, সব মিলিয়ে পাকিস্তান তার প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য যে F-17 চুক্তি শুধু সামরিক নয়, বরং পাকিস্তানের জন্য অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের উত্তরসূরি নির্বাচন নিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনার ইঙ্গিত মিলেছে। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র হিসেবে পরিচিত গুমরোজা ম্যাগাজিনের মার্চ 2025 সংখ্যায় এ বিষয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ ওই প্রতিবেদনের বিষয়টি প্রকাশ্যে আনে। পিয়ংইয়ং সাধারণত কিম পরিবারের উত্তরাধিকার নিয়ে আগাম কোনো প্রকাশ্য আলোচনা করে না। ফলে রাষ্ট্রীয় ম্যাগাজিনে এ ধরনের নিবন্ধ প্রকাশ অত্যন্ত বিরল ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নিবন্ধে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধান জীবিত থাকা অবস্থায় জনগণের আস্থা ও দলের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একজন উত্তরসূরি মনোনীত করা জরুরি। এতে দেশের রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়, এমনটাই তুলে ধরা হয়েছে। যদিও প্রতিবেদনে কিম জং উনের কন্যা জো আইয়ের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে তার দৃশ্যমান উপস্থিতি এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জো আইকে সম্মানিত সন্তান হিসেবে উল্লেখ করা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সামরিক মহড়ার মতো সংবেদনশীল অনুষ্ঠানে বাবার পাশে তাকে দেখা যাওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বর্তমানে 42 বছর বয়সী কিম জং উন 2011 সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করেন। সম্ভাব্য উত্তরাধিকার প্রক্রিয়া সম্পন্ন হলে এটি হবে উত্তর কোরিয়ার ইতিহাসে চতুর্থ প্রজন্মের ক্ষমতা হস্তান্তর। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাষ্ট্রীয় গণমাধ্যমে উত্তরসূরি নির্বাচনের তাত্ত্বিক প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হওয়া মানে কিম পরিবারের ক্ষমতার ভবিষ্যৎ ধাপ নিয়ে সক্রিয়ভাবে চিন্তাভাবনা শুরু করেছে। গত কয়েক বছরে কিমের কিশোরী কন্যার ধারাবাহিক উপস্থিতি সেই ধারণাকে আরো জোরালো করছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার মতো বন্ধ রাজনৈতিক ব্যবস্থায় এই ধরনের ইঙ্গিত ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় সম্ভাব্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।